স্বৈরাচারের দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নেওয়ার নির্দেশ। ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা মত। স্বল্প পরিসরে হলেও ভোটে আনতে চায় নির্বাচন কমিশন। সুবর্ণ মুস্তফা, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, প্রধান আসামি শেখ হাসিনা। আইএমএফের চাপিয়ে দেওয়া শর্তে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। চতুর্থ কিস্তির অর্থ ছাড়াই স্থিতিশীল অর্থনীতি জানালেন অর্থ উপদেষ্টা। এবং নিম্নমানের সামগ্রী ঠিকাদার বদল সহ সড়ক ব্রিজ নির্মাণে নানা অনিয়মের প্রমাণ। এলজিইডির 36 কার্যালয়ে একযোগে দুদকের অভিযান। স্বাগত সান্ধ্যবাজারে। শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি তানজিলা খান মেম। জাতীয় নির্বাচনের সময়টা অত্যন্ত কঠিন। যে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে তার আগের কিছু সময়টা পরাজিত শক্তি যাতে দেশকে কোনোভাবে অস্থিতিশীল না করতে পারে, সেজন্য পুলিশকে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেছেন যে আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে হলে পুলিশের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং একই সাথে গত স্বৈরাচার সরকারের আমলে তার অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষের মুখোমুখি হতে হয়েছে পুলিশকে। বেলায়েত হোসেনের একটি প্রতিবেদন রয়েছে। জনগণের বন্ধু, নাগরিকের নিরাপত্তার দায়িত্বে থাকা ভ্যানগার্ড। কিন্তু স্বাধীনতার পর থেকে পুলিশ কতটা বন্ধু হতে পেরেছে, কতটাই বা নিরাপত্তা দিতে পেরেছে প্রজাতন্ত্রের মালিক নামের জনগণকে, নাকি শুধুই ব্যবহৃত হয়েছিল রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার অস্ত্র হিসেবে? জুলাই আন্দোলনের টানা 1.5 মাস পুলিশকে দাঁড় করানো হয়েছিল জনগণের মুখোমুখি। মানুষের বুক বিঁধেছিল মানুষের এই করের টাকায় কেনা বন্দুকের গুলি, যার ট্রিগার চাপ দিয়েছিলেন পুলিশ নামের জনগণের সেই বন্ধুরাই। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর নানাভাবে ছিন্ন ভিন্ন দেশের মূলেই আইনশৃঙ্খলা বাহিনী। এমন প্রেক্ষাপটে শুরু হলো জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহ। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে যে গণহত্যা চালিয়েছিল, ওই রাতে রাজারবাগ পুলিশ লাইনে শুরু হয় প্রথম প্রতিরোধ। পুলিশ সপ্তাহ 2025 উপলক্ষে মঙ্গলবার সকালে সেই রাজারবাগ পুলিশ লাইন্স মাঠেই পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, স্বৈরাচার সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করে সব ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। নির্বাচনের আগের সময়টা অত্যন্ত কঠিন। পরাজিত শক্তি যাতে কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে না পারে, এমন আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এ সময় রাজপথের যে কোনো আন্দোলনে পুলিশকে গত 8 মাসের মতোই ধৈর্যের পরিচয় দিতে আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা।
আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। অনুষ্ঠানের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার ৬২ জনকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও গত বছরের ফেব্রুয়ারিতে এই পদক দেওয়া হয়েছিল ৪০০ জনকে। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। জামাত ইসলামী নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার উপর আস্থা রাখতে চায়, তবে আগামী এপ্রিলের মধ্যেই নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন ধর্মের অনুসারীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, মজলুম দল হিসেবে অবশ্যই নিবন্ধন ফিরে পাবে তার দল। ক্ষমতায় না গেলেও সব ধর্মের মানুষের পাশে থাকবেন তারা। এর আগে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে কুলাউড়ায় যান জামায়াতের আমির, অংশ নেন বিভিন্ন কর্মসূচিতে। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। আমরা বলেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন হলে ভালো। একান্ত যদি ১-২ মাস লাগে, আমাদের এই কথাটা কোরআনের কোনো আয়াত না যে এটা পরিবর্তন করা যাবে না, প্রয়োজন, তাহলে নেক্সট সুযোগটা হতে পারে রোজার পর এপ্রিল মাস। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মত থাকলেও সীমিত পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে দিনব্যাপী প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সেমিনারে বিএনপি, জামায়াত, গণ অধিকার সহ ২০টির বেশি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করে ইসি। পদ্ধতিগুলোর কার্যকারিতা বিবেচনায় হাইব্রিড পদ্ধতির আভাস দেয় ইসি। বিস্তারিত জানাবেন মিয়া আমিরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ভোটিং পদ্ধতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। আলোচনায় আসে পোস্টাল, অনলাইন ও প্রক্সি ভোট। শুরু থেকে বর্তমান কমিশন প্রক্সি ভোটকেই বেশি কার্যকর বলে আসছে। প্রক্সি হিসাবে একজন ব্যক্তি তার মনোনীত কোনো ব্যক্তির দ্বারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। চূড়ান্ত পদ্ধতি নির্ধারণে অংশীজনদের সঙ্গে কর্মশালা করছে নির্বাচন কমিশন। এপ্রিলের শুরুতেই কারিগরি বিশেষজ্ঞদের দলের সঙ্গেও হয়েছে কর্মশালা। এবার প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়নে বিএনপি, জামাত, এনসিপি সহ ২০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে ইসি। মঙ্গলবার নির্বাচন ভবন অডিটোরিয়ামে সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, এবার সীমিত পরিসরে হলেও প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনার কথা ভাবা হচ্ছে। এজন্য রাজনৈতিক দলগুলো সহ সব অংশীজনদের সমর্থন চায় কমিশন। যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে it will all end in futility. All exercises will end in futility যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। প্রায় ৪ ঘন্টার বেশি সময় চলা সভা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলগুলো। এ সময় গণ অধিকার পরিষদ প্রবাসীদের ভোটিংয়ের ৩টি পদ্ধতিকেই ত্রুটিপূর্ণ বলে মত দেয়। এনসিপিও জানায় প্রক্সি ভোটে সমস্যা রয়েছে, অনলাইন এবং পোস্টাল ভোটকে তারা এগিয়ে রাখছে। এই ৩টা পদ্ধতির মধ্যে সবথেকে সহজ এবং মোটামুটি রিলায়েবল হলো প্রক্সি পদ্ধতি। আমাদের আশঙ্কার কথা জানিয়েছি যে যদি প্রক্সি ভোটিং হয়, সেই প্রক্সি ভোটিংয়ের অনেকগুলা ড্রব্যাক আছে, অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য। এদিকে ৩টি পদ্ধতি নিয়েই আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে দলগতভাবে নিজেদের মতামত দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। মতের প্রতিফলন নাও হইতে পারে প্রক্সি ভোটে, কারণ এক্স যাকে নমিনেশন দিল ওয়াইকে, ওয়াই তার এক্স এর পছন্দ মোতাবেক ভোট নাও দিতে পারে। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়, এটার মীমাংসা কিভাবে হবে, এটার একটা পদ্ধতি আমাদের আবিষ্কার করতে হবে। যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে গ্রহণযোগ্য হবে, সবচেয়ে আধুনিক হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে, সহজলভ্য, সহজবোধ্য
এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। আগামী 15 মে এর মধ্যে রাজনৈতিক দলগুলোকে তাদের প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান কার্যালয় সহ সারা দেশের 36 জেলা উপজেলায় একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বেশি দামে যন্ত্রাংশ ক্রয়, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্রধান ঠিকাদার ছাড়া চতুর্থ পক্ষের কাজ করার মতো দুর্নীতির প্রমাণও মিলেছে অভিযানে। আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। সারা দেশের সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ থেকে শুরু করে অন্যান্য সরকারি অবকাঠামো গড়া ও রক্ষণাবেক্ষণের কাজ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এসব খাতে অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হয় অহরহ। এছাড়া সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টার এপিএসের দুর্নীতির খবর স্থান পেয়েছে গণমাধ্যমের শিরোনামে। এমন পরিস্থিতিতে সারা দেশে স্থানীয় সরকার কার্যালয়ে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 17 এপ্রিল একনেকে অনুমোদন পাওয়া চট্টগ্রাম বিভাগের 6 জেলার ঘূর্ণিঝড় রোধে বি স্ট্রং প্রকল্পের বিস্তারিত খতিয়ে দেখতে ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আসে দুদক। 1909 কোটি টাকার প্রকল্পের কাজ শুরুর আগেই অভিযানে ল্যাপটপ, মোটরসাইকেল, সোলার স্ট্রিট লাইটের মতো যন্ত্রপাতি কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে, ল্যাপটপ, কম্পিউটার বা প্লাস আরও কিছু এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। ঢাকার পাশের জেলা গাজীপুরে হাতে নাতে ধরা পড়েছে অনিয়ম। জেলার ভবানীপুর এলাকায় এলজিইডি বাস্তবায়িত 4185 মিটার সড়ক নির্মাণে নিম্নমানের ইট ও অন্যান্য উপাদান ব্যবহারের সত্যতা পেয়েছে দুদকের দল। বিভিন্ন লেয়ারে কি কি ধরনের ইনগ্রেডিয়েন্টস রয়েছে, আর যেই অংশটা কাজ এখনো চলমান 1000 মিটার রাস্তা, সেই রাস্তাটার নমুনা আমরা সংগ্রহ করছি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে অভিযোগের সত্যতা রয়েছে। এদিকে বাণিজ্যিক শহর চট্টগ্রামের এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়ে 3 বান্ডিল নথিপত্র সংগ্রহ করে নিয়ে যায় দুদক। চট্টগ্রামে নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার, নামে বেনামে ঠিকাদারের বিল তৈরি ও কাজ না করে টাকা উত্তোলনের অভিযোগ আনেন দুদকের দল। রাজশাহীর এলজিইডি কার্যালয়ের আরও ভয়াবহ অসঙ্গতি পেয়েছে দুদকের অভিযানিক দল। সরকারি উন্নয়ন কাজ প্রথম পক্ষের পরিবর্তে তৃতীয় ও চতুর্থ পক্ষের ঠিকাদার দিয়ে কাজ করানোর প্রমাণ মেলে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী। সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন। আমরা মূল ঠিকাদারকে আমরা সাইট হস্তান্তর করি, সাইট অর্ডার বুক আছে, আমরা মূল ঠিকাদারের সাথেই কথা বলি, আমাদের পেমেন্টও কিন্তু মূল ঠিকাদারের কাছেই যায়। এদিকে জামালপুরে খাল পুনর্খনন প্রকল্প কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুদক। আর টাঙ্গাইল জেলা এলজিইডি কার্যালয়ে গিয়ে বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলনের সত্যতা পেয়েছে প্রতিষ্ঠানটি। এলজিইডির বিভিন্ন কার্যালয় থেকে সংগ্রহ করা নথি বিশ্লেষণ ও প্রকল্প এলাকা পরিদর্শন করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদকের অভিযানকারী দলগুলো। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সুবর্ণা মুস্তফা, রোকেয়া প্রাচী, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীর নামে হত্যা চেষ্টা মামলা হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ঢাকার ভাটারা থানায় এলাকায় এনামুল হক নামের একজনকে হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয় এসব অভিনয় শিল্পীদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলার প্রধান আসামি। এছাড়া তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। এছাড়াও আসামি করা হয়েছে চিত্রনায়িকা সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিম সহ 17 অভিনয় শিল্পীকে। মামলাটি রেকর্ড করার জন্য ভাটারা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে দুর্নীতির মামলায় পালিয়ে থাকা আসামিদের ব্যাপারে অনুসন্ধান কর্মকর্তারা রেড অ্যালার্টের নোটিশের জন্য আদালতে আবেদন করতে পারবেন বলেও জানান তিনি।
প্রয়োজনে যেই অভিযোগ সংশ্লিষ্ট যাকে মনে করবেন যে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া, রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, ক্রোক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করার প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। আইএমএফের চাপিয়ে দেওয়া কিছু শর্তে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। বিকেলে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আইএমএফের চতুর্থ কিস্তির অর্থ ছাড়াই দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি। আইএমএফের দু একটা কতগুলো ইস্যু আছে, খুব মেজর না, কিছু কিছু শর্ত, যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না আমাদের দিক থেকে, এবং আমরা ফাইট করেছি, আমরা হিসেবে তর্ক করেছি, ওরা বলছে এই করো সেই করো, এক্সাম্পল দিয়েছে। আমরা যে ওই পথে আমরা হাঁটবো না। বাংলাদেশে মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার। হয়তো ডিসেম্বরে তোমরা যা দেখেছো, পরে যারা এখন যেখানে আসছো ওরা বলছে না, ডেফিনেটলি মাচ বেটার, রিফর্মগুলো অনেক বেটার, দ্রুত করছো। আর আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়েই কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। 6 দফা দাবি আদায়ে সারা দেশে শাটডাউন কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মূল ফটক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার কারণে কিন্তু অধিকাংশ ক্যাম্পাসে বিরাজ করছে শুনশান নীরবতা। শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এ নিয়ে প্রতিবেদন রয়েছে একটি। বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বিধি বাতিল, 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রাখা সহ 6 দফা দাবিতে গত 19 মার্চ থেকে আন্দোলন করছেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকে সারা দেশে চলছে শাটডাউন কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ করে বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। অভিযোগ করেন সংকট নিরসনে সরকারকে বারবার সময় দেয়া হলেও কোনো সমাধান মেলেনি। আগামীতে যদি সরকার পক্ষ থেকে আমরা কোনো পজিটিভ না পাই তাহলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে। জনগণের ভোগান্তি এড়িয়ে আমরা কিভাবে আমাদের দাবি আদায় করে নিতে পারি, এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের ক্যাম্পাস শাটডাউন করে দিব। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ময়মনসিংহ পলিটেকনিকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক কর্মচারীদের বের করে দিয়ে প্রধান ফটক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। আমরা শিথিলে আন্দোলন করতেছি, যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা পুনরায় রাজপথে ফিরে যাব। 6টা যে দাবি দেওয়া হয়েছে প্রত্যেকটা দাবি যৌক্তিক, একটা অযৌক্তিক দাবি নয়। তবুও কেন সরকার যে এরকম তালবাহানা করছে? তালা খুলবো না, আমাদের দাবি মানার পরে আমরা তালা খুলবো। কারিগরি ছাত্র আন্দোলনের ডাকে বেলা 11টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা লাগিয়ে দেন। জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে শাটডাউন কর্মসূচি। একই দাবিতে সিলেট পলিটেকনিকের গেটেও তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি চলায় শুনশান নীরবতা ক্যাম্পাসে। সারা বাংলাদেশে একযুগে সকল পলিটেকনিক শাটডাউন ঘোষণা করছে এবং প্রশাসনিক ভবন, কম্পিউটার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, এরকম সকল ডিপার্টমেন্ট তালাবদ্ধ করা আছে। কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি জানিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন খুলনার 9টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই দাবিতে বগুড়া, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী সহ সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। 6 দফা দাবি বাস্তবায়নে সরকারের তরফ থেকে রূপরেখা না পাওয়া পর্যন্ত শাটডাউন সহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। সাদাত শাহেদ, এখন। 6 দফা দাবি আদায়ে সারা দেশে শাটডাউন কর্মসূচি পালন করছে পলিটেকনিক। আগের সরকারের মতো এখনও দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা অবহেলিত অবস্থায় আছে বলে অভিযোগ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। সকালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়াও সামনে নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কারিগরি শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। আরও জানাচ্ছেন সিউল আহমেদ। জাতীয় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসাব বলছে দেশে বর্তমানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৬,৮৬৫টি। এর মধ্যে সরকারি ৮৬৬টি ও বেসরকারি ৫,৯৯৯টি। এতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০,৭০,০০০।
2030 সালের মধ্যে মানসম্পন্ন শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বৃহত্তর এই শিক্ষার্থী গোষ্ঠীকে টেকসই শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাও এসডিজির লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সূচক। তবে তার খুব একটা বাস্তবায়ন দেখা যায়নি। 2024-25 অর্থ বছরে শিক্ষা বাজেটের মাত্র 4.6% এই খাতে বরাদ্দ ছিল। তাই নানা সমস্যায় এই খাতে দেখা দেয় অস্থিরতা, যার ফলস্বরূপ আন্দোলনে নামে কারিগরি শিক্ষার শিক্ষার্থীরা। আর চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। এসব বাস্তবতার মাঝে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে উঠে আসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টাস্কফোর্স কারিগরি শিক্ষা ব্যবস্থাকে জোর দিলেও এই খাত নিয়ে বর্তমান সরকারের দৃশ্যমান অগ্রগতি নেই। গুরুত্ব আরোপ করতে হবে। যেই আর্থসামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় আমরা বিরাজ করি, সেখানে এই খাতটি আবারও আমি বলছি পক্ষপাতদুষ্টতা, বৈষম্য, অবহেলা শিকার হিসেবে রয়ে গেছে। বর্তমান সরকার 11টার বেশি কমিশন কমিটি করেছে, কিন্তু ছাত্র যুব অভ্যুত্থানের মাধ্যমে আসা বৈষম্য বিরোধী আমার এই সরকার সে শিক্ষাতে হাত দিতে পারে নাই। চিন্তা করে দেখেন, এটা তো এক ধরনের আমাদের জাতীয় ব্যর্থতার একটা বিষয়। সামনের নির্বাচনের ইস্তিহারে রাজনৈতিক দলগুলোকে কারিগরি শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়ার তাগিদ দেয় সিপিডি। সংস্কার কি হবে দেখা যাবে, কিন্তু তার চেয়ে বড় হলো নির্বাচনে যারা যাচ্ছেন, নির্বাচনের যে রাজনৈতিক ইস্তিহার হবে সেখানে অবশ্যই আমার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব সহকারে স্থাপন করতে হবে। শুধু ওই 3 থেকে 5% জিডিপির আমি যদি শিক্ষা খাতে দেইও, তার ভিতরে কত অংশ আমার বৃত্তিমূলক শিক্ষাতে যাবে ওই কথা যদি না বলি, তাহলে শুধুমাত্র ওই গালভরা 5% জিডিপির শিক্ষা খাতের এটা আমার মন ভরবে না। এদিকে বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান। এই খাতের উন্নয়নে সরকারি বেসরকারি পার্টনারশিপে যাবার পরামর্শ দেয় সিপিডি। আমাদের যখন বাজার সুবিধা থাকবে না, তখন আমার প্রতিযোগিতা সক্ষমতার ড্রাইভারটা কি হবে? দক্ষতা, উৎপাদনশীলতা। এর বাইরে তো আমি আর প্রতিযোগিতা সক্ষমতা করতে পারবো না। সেইটা করতে গেলে আমাকে এই দক্ষ শ্রমিক, দক্ষ মিড লেভেল প্রফেশনাল এটা করতে হবে। ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে বৈষম্যমূলক আচরণ মোকাবেলায় কারিগরি শিক্ষা ব্যবস্থা বড় নিয়ামক হতে পারে বলেও মনে করেন আলোচকরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। প্রথম দিনে 10টি ফ্লাইটে সৌদি আরবে যাচ্ছেন প্রায় 4000 হজযাত্রী। এবার আশকোনা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা। তবে ভিসা জটিলতায় নির্ধারিত ফ্লাইট ধরতে পারেনি 5 জন হজযাত্রী। তাদেরটা সহ অবশিষ্ট ভিসা সম্পন্ন করার কাজ চলছে বলে জানিয়েছে হজ অফিস। বিস্তারিত জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিমান যাত্রার আগে মুসল্লিদের ব্যস্ততার কেন্দ্রস্থল আশকোনা হজ ক্যাম্প। চলতি মৌসুমে 87,100 হজযাত্রী পাড়ি জমাবেন মক্কায়। এজন্য হজ ক্যাম্পে শেষ মুহূর্তে হজ বেল্ট পরানো, লাগেজ ট্যাগিং, ইমিগ্রেশনের কাজ ছেড়ে নিচ্ছেন হজযাত্রীরা। প্রথম দিনের ফ্লাইটে সৌদি আরবে গেছেন প্রায় 4000 হজযাত্রী। হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়েছেন যাত্রীরা। পাশাপাশি নতুন চালু হওয়া মোবাইল অ্যাপ হজযাত্রাকে আরও সহজ করছে। দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পূর্ণ হওয়ায় ঝামেলাও কমেছে। এবার কোনো হ্যাসেল ফেস করিনি, সব সিস্টেমেটিক ওইতে হচ্ছে এবং যে ব্যাগেজ ট্যাগ লাগানো হলো, দেন আমরা ইমিগ্রেশনে যাচ্ছি। এই দুইটা অ্যাপস সম্পর্কে আমরা মোটামুটি ভালো বুঝতে পেরেছি এবং আমার মনে হয় আমাদের হজযাত্রাকে এটা আরও সুন্দর করবে। এখানেও অনেক সুন্দর দেখতেছি, পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগতেছে অনেক। এদিকে ভিসা জটিলতায় নির্ধারিত ফ্লাইট ধরতে পারেনি 3 হজযাত্রী। এছাড়া স্বামী স্ত্রীর একসঙ্গে ভিসা না হওয়ায় যেতে পারেনি আরও 2 জন। ভুক্তভোগীরা বলছেন কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় ফ্লাইট ধরতে পারেননি তারা। ফ্লাইটের বলতেছে আপনারা রেডি থাকেন, ভিসা আপনাদের হয়ে যাবে। আপনারা রেডি আছি, শেষ মুহূর্তে বলছে আপনাদের ভিসা হয় নাই। আমার স্ত্রী ভিসা পায় নাই, আমি পেয়েছি, আমার সাথে যাবে আমার শাশুড়ি, সেও পেয়েছে, সেই জন্য আমি খুব টেনশনে আছি। এবারের হজযাত্রায় কাজ করছে 70টি এজেন্সি, কিন্তু তারপরও কেন নির্ধারিত সময়ে ভুক্তভোগীরা ভিসা পাননি প্রশ্ন ছিল হাবের মহাসচিবের কাছে। আমাদের 2-4 জন হজযাত্রী যাত্রা বাতিল হচ্ছে। মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হয়েছে, যে সকল যাত্রীর যাত্রা বাতিল হয়েছে ভিসা হওয়ার সাপেক্ষে তারা কোনো রকম চার্জ ছাড়া এয়ারলাইন্সগুলো তাদের টিকিট আবার ইস্যু করে দিবেন এবং তারা যাবেন ইনশাল্লাহ। এদিকে ঢাকা হজ অফিস দাবি করছেন নির্বিঘ্নে চলছে এবারের হজযাত্রা।
সার্ভার ডাউন সহ বিভিন্ন কারণে ভিসা পাননি এমন 22,820 জনের ভিসা সম্পূর্ণ করতে কাজ করছে। সৌদিতে আমাদের হজ অফিস রয়েছে, হজ অফিসের আমাদের কাউন্সিলর এবং হজ কনসাল ওনারা কিন্তু সৌদি হজ উমরা মিনিস্ট্রির সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং আমরা আশাবাদী যে এই সমস্যা থাকবে না এবং এটা খুব শীঘ্রই আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো। এবার 31 মে পর্যন্ত 3টি এয়ারলাইন্স 232টি হজ ফ্লাইট পরিচালনা করবে। 10 জুন থেকে শুরু হয়ে ফিরতি ফ্লাইট চলবে 10 জুলাই পর্যন্ত। শাহিনুল ইসলাম সাগর, এখন ঢাকা। বাংলাদেশের সঙ্গে বৈঠকে সরাসরি আকাশ পথে যোগাযোগ মিশন প্রতিষ্ঠা ও ভিসা সহজে আগ্রহ দেখিয়েছে আজারবাইজান। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী এল নূর মামাদভ জানান, খুব শীঘ্রই বিষয়গুলো নিয়ে চুক্তির প্রস্তুতি চলছে। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ আজারবাইজান দ্বিতীয় পলিটিক্যাল কনসালটেশন অনুষ্ঠিত হয়। প্রায় 2 ঘন্টার বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। আজারবাইজানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপপররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও শ্রমবাজার ইস্যুতে। ঢাকা বাকু সরাসরি ফ্লাইট চলাচল প্রাধান্য পেয়েছে বাংলাদেশের আলোচনায়। আজারবাইজানের প্রাধান্য বাণিজ্য বাড়াতে। তারা প্রযুক্তি বিনিময়, আইসিটি সেক্টরের সহযোগিতা এবং শিক্ষার বিষয়ে আগ্রহী। We are a part of the middle corridor. A number of international transport corridors pass through the territory of Azerbaijan. That could be interesting for the logistic companies here in Bangladesh. And looked at other opportunities in areas such as the education, such as culture, such as in simplifying the obtaining visa for the citizens of both countries. So a number of agreements that we plan to be signing. And earlier today, we had the second round of political consultations between the two foreign ministers. খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে আনতে বিএনপির অনুরোধের পরিপ্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানা গেছে সপ্তাহখানেক আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে এজন্য চিঠি দিয়েছিলেন। সেই অনুযায়ী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। এর আগে 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। বর্তমানে তিনি তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। ঢাকা শহরের সমন্বিত উন্নয়নের দলিল বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ। আবাসন ব্যবসায়ীদের দাবি এই ড্যাপ সংশোধনের। নগর পরিকল্পনাবিদরা বলছেন, দাবি মানা হলে ভূমিকম্প, জলাবদ্ধতা সহ নানা প্রাকৃতিক ঝুঁকিতে পড়বে রাজধানী ঢাকা। এদিকে আবাসন কোম্পানিগুলো রাজুক থেকে নকশা অনুমোদন নিয়েও ভবন নির্মাণে তা মানছেন না। রাজধানীর 60 ফিট এলাকায় রাজুকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান মেলে এই অভিযোগ। আরও জানাচ্ছেন দেলোয়ার তরুণ। বহুতল ভবন নির্মাণে সামনের সড়কটি অন্তত 20 ফিট থাকার কথা থাকলেও এই ভবনের ক্ষেত্রে তা মানা হয়নি, বরং সীমানা দেয়াল করা হয়েছে মাঝ সড়কে। রাজধানীর 60 ফিট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনের বাড়তি অংশ অপসারণ করেছে রাজুক। অনুসন্ধানে দেখা যায়, বহুতল ভবন নির্মাণে মালিকপক্ষ রাজুক থেকে নকশার অনুমোদন নিলেও তা মানছেন না। রাজুক বলছে, নকশা না মেনে ঢাকায় নির্মাণাধীন 3,382টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো অপসারণ করা হবে। অভিযানে ভবনের বাড়তি অংশ অপসারণের পাশাপাশি জরিমানাও করা হয়েছে। 3টি বিল্ডিংয়ে আমরা মালিক পেয়েছি, অন্য বিল্ডিংগুলোতে দায়িত্বশীল কাউকে পাইনি, যার কারণে জরিমানা করা সম্ভব হয়নি। ইতিমধ্যে 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে দখলের দায় স্বীকার করে ভবন মালিকরা বলছেন, নোটিশ ছাড়াই ভাঙা হয়েছে ভবন। 15 দিন পর পর রাজুকের অথরাইজড অফিসার সরেজমিন পরিদর্শনে আসার কথা থাকলেও তারা এসেছেন ভবন নির্মাণের শেষ সময়ে। যেটা করছে এটা তো অবশ্যই ইলিগালি করছে, এটা তো আমি বলি না যে বৈধ করছে, কিন্তু এই যে আজকে যে ভাঙতে আসবে, ইতিপূর্বে অনেকগুলো কাজ হয়েছে, এই টোটাল বিষয় তো আমার জানতে হবে। শুরু করার সময় তখন বলা উচিত ছিল যে এইভাবে আপনারা করতে পারবেন না,
এই যে বাড়তি অংশ এভাবে করতে পারবেন না, একতলা থেকে শুরু করা উচিত ছিল। পুরো বিল্ডিংটা হয়ে গেছে, এখন আপনারা এইসব ভেঙে দিতেছেন। যদিও রাজুকের অথরাইজড অফিসার অভিযোগ অস্বীকার করে বলছেন নিয়ম মেনেই ভবন ভাঙার কাজ করা হচ্ছে। তারা যে এটা নিচ্ছে না বা তারা পাচ্ছে না, এটা আমরা মানতে রাজি না। কারণ আপনি দেখলেন যে নিজের চোখেই যে 3টা রিট করা, তার মানে তারা পেয়েছে। এই বিল্ডিং পেলে ওই বিল্ডিং কেন পাবে না? রাজধানী ঢাকার সমস্যাগুলো কমিয়ে পরিকল্পিত শহর গড়ার লক্ষ্যে রাজুক বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ 2022 সালে গ্যাজেট আকারে প্রকাশ করে। ফলে প্রশস্ত রাস্তা না থাকলে 8 থেকে 10 তলা ভবন করা বন্ধ হয়ে যায়। ঢাকা শহরের সমন্বিত উন্নয়নের দলিল হলো ড্যাপ, যা বাস্তবায়নে কিছুটা ক্ষতির মধ্যে পড়েছে আবাসন ব্যবসায়ীরা। তাদের দাবির মুখে ড্যাপ সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে রাজধানীতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও ব্যাপক হারে বাড়বে বলছেন পরিকল্পনাবিদরা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। রাজনীতিতে শূন্য অভিজ্ঞতা নিয়েই ভোটের ময়দানে হক্কা হাঁকিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ঠিক যেভাবে প্রতিবেশী দেশে ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন। আর তাই ট্রাম্পের শুল্ক যুদ্ধ মোকাবেলার পাশাপাশি কানাডা যুক্তরাষ্ট্র সম্পর্ক রক্ষায় কার্নি সেরা বলে মনে করছেন বেশিরভাগ কানাডীয়। একই সাথে দেশে দেশে অর্থনীতি সামলানো কার্নির হাত ধরেই কানাডার অর্থনীতির গতি বাড়বে বলে প্রত্যাশা তাদের। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। কোটি কানাডীয় সোমবার ভোট দিয়েছেন দেশটির আগাম সাধারণ নির্বাচনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার হুমকি মোকাবিলায় সক্ষম কে প্রার্থী বাছাইয়ে এই বিষয়টিতেই গুরুত্ব দিয়েছেন প্রায় 3 কোটি ভোটার। 10 বছর কানাডা সরকারের নেতৃত্ব দেয়া সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পর ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি আগাম নির্বাচন দিয়ে টানা 4র্থ মেয়াদে জিতিয়েছেন দলকে। ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক ও 120তম গভর্নর কার্নির নেতৃত্বে ব্রেক্সিট ও করোনা মহামারীকালীন অর্থনৈতিক সংকট পার করে ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির 300 বছরের ইতিহাসে প্রথম নন ব্রিটিশ কর্ণধার ছিলেন তিনি। এর আগে ব্যাংক অব কানাডারও গভর্নর ছিলেন কার্নি। 2008 সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় নিজ দেশের কেন্দ্রীয় ব্যাংক পরিচালনার ভার ছিল তার হাতে। অন্যান্য প্রধানমন্ত্রী প্রার্থীর তুলনায় মার্ক কার্নি ব্যতিক্রম, কারণ প্রধানমন্ত্রী হওয়ার আগে রাজনীতিতে তার অভিজ্ঞতা ছিল শূন্যের কোঠায়। তাও ট্রুডোর বিদায়ের পর উদারপন্থীদের মন জয় করে প্রথমবারের মতো দলের এবং এবার ভোটারদের নির্বাচিত প্রতিনিধি হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করেছেন। নির্বাচনে জিততে বারবার তিনি তুলে ধরেছেন অর্থনৈতিক সংকট মোকাবিলায় তার অভিজ্ঞতার কথা। সমর্থকরাও তাকে দেখছেন ট্রাম্পের আরোপিত বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম নেতা হিসেবে। All of them have done a terrific job as Canadians. I just think that with Mr. Carney's background, his experience on the internet, my background is international, and I just think that Mr. Carney, Mr. Trump is a business person, and he enjoys business-minded people. And I think that there's a bit of a match there, if I can put it that way. If you look just like in a few months ago, like Liberals were poised to lose, and now we won. So, excited and relieved at the same time. প্রায় 1 দশক ধরে কানাডার উদারপন্থীরা মার্ক কার্নিকে দলে ফেরানোর চেষ্টা করলেও 60 বছর বয়সী এই কর্পোরেট ব্যক্তিত্ব রাজনীতিতে আগ্রহ দেখান সাম্প্রতিক সময়ে। ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়ার নিরঙ্কুশ সমর্থন নিয়ে কানাডীয় পণ্যে শুল্ক আরোপ করা ট্রাম্পকে রুখতে সক্ষম সেরা যোদ্ধা হিসেবে নিজেকে তুলে ধরে। বিপরীতে ট্রুডোর আমলে কানাডা অভিবাসী বান্ধব থাকলেও নতুন অভিবাসী গ্রহণে চলমান লক্ষ্যমাত্রায় লাগাম টানার পক্ষে কার্নি। কানাডায় চলমান আবাসন ও স্বাস্থ্য সংকট নিরসনের লক্ষ্যে অভিবাসী নেওয়া সীমিত করতে চান তিনি। নুজহাত কামাল, এখন, বিশ্ব। শুধু দেশে নয়, বিশ্ব ফুটবলে এক অবিশ্বাস্য ম্যাচ। ফেডারেশন কাপের 15 মিনিটের ফাইনালে ইতিহাস গড়া ম্যাচে টাই ব্রেকারে 5-4 ব্যবধানে ঢাকা আবাহনীকে হারিয়েছে বসুন্ধরা কিংস। বিস্তারিত প্রতিবেদনে। নানা ঘটনায় ম্যাচ পরিত্যক্ত হওয়া, নতুন করে শুরু করা, এমন ঘটনা অনেক থাকলেও ম্যাচের ফলাফলের জন্য 1 সপ্তাহ অপেক্ষা, এটা ইতিহাসের বিরল ঘটনাই বটে।
আর সেই ইতিহাসই হলো দেশের ঘরোয়া ফুটবলে। মাত্র 15 মিনিটের ফাইনাল, তাও আবার 7 দিন পর। দেশের ফুটবলে তো বটেই, বিশ্ব ফুটবলেও এমন আজব কাণ্ড কখনো ঘটেছে কিনা সন্দেহ আছে। গেল মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে লড়াইয়ে নামে দুই জনপ্রিয় দল বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী। তবে ম্যাচের 15 মিনিট বাকি থাকতেই আলোক স্বল্পতার কারণে স্থগিত করা হয় ম্যাচ। এক সপ্তাহ পর মাঠে গড়ানো বাকি 15 মিনিটের খেলার শুরুতেই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজ উঠে পড়ে লাগে দুই দলই। তবে অতিরিক্ত সময়ের 15 এবং আরও বাড়তি 2 মিনিটেও সমাধান হয়নি ম্যাচের। শেষ পর্যন্ত টাই ব্রেকারে আসে কাঙ্ক্ষিত সেই ফলাফল। চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে এক অনন্য মুহূর্তের সাক্ষী হয় জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংসের ফুটবলাররা। দিন শেষে 2টা ট্রফি জিতেছে, এটা আমাদের টিমের জন্য এবং বসুন্ধরা কিংসের জন্য এবং প্লেয়ারদের জন্য ভেরি ভেরি স্পেশাল এবং উই আর ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড। তো আমাদের ওইরকম মানে ফরেন প্লেয়ার নাই, তো আমরা দেশি প্লেয়াররা এবং যারা আছে সবাই মিলে একটু টাফ সিচুয়েশন যাচ্ছে, তো আমরা মানিয়ে নিচ্ছি। তবে সেই নাটকীয় ম্যাচে শিরোপা উল্লাস করতে না পারায় আক্ষেপ আবাহনীর ফুটবলারদের কণ্ঠে। প্রতিটা ম্যাচই একদম মনে করেন ফাইনালের মতো, তো আমরা ডে বাই ডে ম্যাচের চিন্তা করছি। তো যেহেতু আমাদের আবার পরবর্তী ম্যাচ বসুন্ধরা কিংসের সাথে, তো আমাদের যে চেষ্টা আছে আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যাব। এমন ম্যাচের প্রতিটা মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে দেশের ফুটবল সমর্থকদের মনে। তবে আয়োজনে নানা অসঙ্গতি বাফুফের আন্তরিকতাকেই প্রশ্নবিদ্ধ করবে নিশ্চিতভাবেই। শরীফ রাউশন, এখন। শেষ করছি শান্তবাজার শিরোনামগুলো আরেকবার। স্বৈরাচারের দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নেওয়ার নির্দেশ। ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা মত, স্বল্প পরিসরে হলেও ভোটে আনতে চায় নির্বাচন কমিশন। সুবর্ণা মোস্তফা, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। প্রধান আসামি শেখ হাসিনা। IMF এর চাপিয়ে দেওয়ার শর্তে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। চতুর্থ কিস্তি ছাড়াই স্থিতিশীল অর্থনীতি, জানালেন অর্থ উপদেষ্টা। এবং নিম্নমানের সামগ্রী ঠিকাদার বদল সহ সড়ক ব্রিজ নির্মাণে নানা অনিয়মের প্রমাণ। এলজিইডির 36 কার্যালয়ে একযোগে দুদকের অভিযান। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।